টাকার দরকার নাই, আমি টাকার কাঙাল না আসলে। আমি চাই মিডিয়াটাকে আসলে দেখেন মানে আজগর ভাই আমি একটা কথা বলি, ভাই এটা এই খুলনা যে রে ভাই, এই যে আপনি আপনার টাকা আছে বলেই ম্যানেজ করেন, এই যে আজগর ভাই সরি ম্যাডাম, তো অনুষ্ঠান শেষ ভাই, টাকা পয়সা দরকার নাই ভাই, আমি আসি। এই উঠবেন এটা একটু এই এটা ভাই কে আছো ভাইরে একটু আজগর সাহেব একটু খুলে দাও, না উনি ছিঁড়ে চলে যাবে আর কি। না মনে না হচ্ছে। না না, মানে গরু যেভাবে মানে দড়ি ছিঁড়ে চলে যায় ওরকম হতে পারে আর কি। আপা তাহলে মানে কি আসি থ্যাংক ভাই, ইউ। জি মনে করবেন না ভাই, মানে ই হয়ে গেছে। জি আপা আসি। এই খুলটা না এখন আর কোনো ই নাই না, আপনি যেভাবে তাকাই দিচ্ছেন মনে হয় যে আমাকে খাই ফেলবেন। নো টেনশন। জি আসসালামু আলাইকুম। আসি। বুঝছেন আপা, এই যে মানে কি অনেকে তাদের জন্য আসতে হয় বুঝছে, দেখেন কি অবস্থা, কি অবস্থা হইলাম। এইসব লোকদের নিয়ে আর আর মিডিয়াতে কোনো প্রোগ্রাম করেন না। ছি ছি সরি। আপনারা এখন কি কাজ শুরু করছেন? অনুষ্ঠান শেষ না? আমরা চলুন। মানে আমার গাড়ি আছে তো। এটা কি আবার গসিপ করছেন? মিডিয়াতে গসিপ করবেন না। না প্লিজ। ডোন্ট গসিপ। ডোন্ট গসিপ। কি বাবু মিয়া? কি খবর, কেমন আছো? জি স্যার ভালো। কাজ কাম ঠিক মতো চলতেছে? জি স্যার। কোনো সমস্যা নাই? জি না স্যার। গুড, ভেরি গুড। শোনো, তুমি যদি ঠিকঠাক মতো কাজকর্ম করো তাহলে তোমার একটা প্রমোশন আছে। জি স্যার। কি প্রমোশন জানো? জি না স্যার। প্রমোশনটা হচ্ছে তুমি এই রেডিও চকলেটের সিকিউরিটি গার্ড থেকে টেলিভিশন সেন্টারের সিকিউরিটি গার্ডে রূপান্তরিত হবে। স্যার গুড। স্যার আপনার একটা চিঠি আছে। সেটা আমার কাছে কেন? থানারে দাও, থানা দেখবে। সানা ভাই তো অফিসে নাই, সে কোথায় গেছে? উনি বাইরে আছে। হ্যালো শোনো, আমি তোমার অফিসের নিচে, একটু নিচে নামবা? আমি নিচে নামতে পারবো না, আমার কাজ আছে, আমি ব্যস্ত, আমি এখন কাজ করতেছি। আরে বাবা প্লিজ 2 মিনিটের জন্য আসো না, মানে আসবা কথা বলবো তারপর চলে যাবা। তোমার মতো ঘুরে ঘুরে বেড়ালে আমার চলে না, বুঝছো? আমার কাজ করতে হবে, আমাকে অফিস অ্যাটেন্ড করতে হবে। শোনো, আমি তোমার জন্য একটা নতুন মোবাইল ফোন কিনেছি। কেন মোবাইল আছে কেন? বারবার তোমাকে রিং করি, তুমি ফোন ধরো না, তো ভাবলাম যে তোমার ফোনের মধ্যে কোনো সমস্যা হয়েছে। মানে আমি তো তোমাকে ফোন করছি কিন্তু রিং হচ্ছে কিন্তু তুমি শুনতে পাচ্ছ না, এরকম একটা প্রবলেম মনে হচ্ছিল, তাই আমি একটা নতুন ফোন কিনে নিয়ে এসেছি। আসিফ, আমার সাথে না ন্যাকামি করবা না, হ্যাঁ? ন্যাকামি আমার একদম পছন্দ না। আর তুমি সেদিন আমার সাথে যে বিহেভটা করছো, তারপর থেকে তোমার সাথে কথা বলার কোনো রুচি আমার নাই, বুঝতে পারছো কি বলছি? আর ওইখানে ন্যাকামির কি দেখবে তুমি? আমি তোমাকে ফোন করছি, তুমি ফোন ধরছো না, আর আমার ফোনটা তোমার না ধরার কোনো কারণ নাই, তাই না? আমার কোনো মোবাইল দরকার না, আমার কিচ্ছুর দরকার নেই, তুমি দয়া করে ফোনটা রাখো, আমি এখন তোমার সাথে কথা বলতে পারবো না। আর বাবা প্লিজ তুমি আসল লোকটা এরকম কেন বলো তোমাকে? আবার কি হলো? নতুন কিছু না, নানান লোকজন আমার কাছে ফোন করছে, সে টিভি চ্যানেল খুলবে, সব জায়গায় বলে বেড়াচ্ছে। তোমাকে লোকজন কেন ফোন দিবে?
জানতে চায় আমাদের স্টেশনটা বন্ধ হয়ে যাচ্ছে কিনা তাই। সবাইকে নিয়ে আসলে একদিন বসা দরকার। সবাইকে নিয়ে কেন বসতে হবে? এই যে তুমি না সবার প্রেশারটা একা মাথায় নিতে চাও, এই জিনিসটা একদম ঠিক না। লোকটা এমনভাবে কাজ করছে, আমি যে নতুন করে কোনো কাজ শুরু করবো তার উপায় নেই। জঘন্য একটা লোক। এরকম করছো কেন? টাই ধরে এরকম ঘোরাতে পারতাম শূন্যে। যে এরকম করো দেখে না আজগর তোমার সাথে এরকম করে। তোমার শেষ কথাটা তুমি উইথড্র করো। আজগর আর আমি সেম। সেম আমি বলি নাই মাহিন, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি বলতে চাচ্ছি যে তুমি সে এরকম করলে যে তুমি ইরিটেট হও, বিষয়টা সে জানে, বুঝতে পারে, এই কারণে সে এটা করে যাতে তুমি আরো বেশি করে ইরিটেট হও, সে মজা পায়। বড় 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 ঠিক করে বড়। কি বুঝতেছ? উদ্যোপান তো পড়লাম, আসলে বোঝার কিছুই না। কেউ আপনার সাথে ফাজলামি করছে। আমি জানতাম যে তুমি এই কথাটাই বলবা। দেখেন আসগর ভাই, মিডিয়ার অবদানের জন্য নোবেল প্রাইজের কোনো সেক্টরে এই ধরনের অবদান বিষয়ক কোনো ব্যাপার নাই। এটা আমি একদম ড্যাম শিওর। এটা একদমই ফেক। তোমারে খারাপ জানতাম, কিন্তু এতটা খারাপ আগে বুঝি নাই। তোমার পাও থেকে মাথা পর্যন্ত খারাপ। আরে মিয়া, নোবেল কমিটি নিজে লিখছে, এখানে তাদের সই স্বাক্ষর আছে। আর এটা ভুয়া, হ্যাঁ, এটা ফেক। বাংলাদেশের প্রত্যন্ত ইউনিয়নের যে কোনো জায়গায় পাড়ার কম্পিউটারের দোকান থেকে এই জিনিস বের করা যায়। আবারও বলতেছি আমি, এটা পুরোটাই ফেক। হয়েছে হয়েছে, তুমি আর কোনো কথা বলো না, তুমি চুপ করে থাকো। ও আমার হাত পা ঠান্ডা হয়ে যাইতেছে। ছোটবেলা থেকে না একটা ইচ্ছা ছিল যে একটা যেন নোবেল পুরস্কার পাই। আল্লাহ, তুমি আমার সেই ইচ্ছা পূরণ করছো। ও আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আজকে আমি সবাই মিষ্টি খাবো। যাও মিষ্টি কিনে নিয়ে আসো, যাও যাও। মাহিনরে আমি নিজ হাতে মিষ্টি খাওয়াই দেবো। যাও যাও যাও, কথা বাড়ায় না। কথা কর কি এটা, দাও দাও। ও মিষ্টি নিয়ে আসো। ও হাত পা ঠান্ডা হয়ে আসতেছে। পাইছি। ও নোবেল নোবেল পুরস্কার আসগর হোসেন আকাশ। ও সারা দুনিয়ায় আমার নাম ছড়ায় পড়ছে। কিছু হয়েছে নাকি? না না, তুমি না বলতে চাইলে ইটস ওকে, তোমার পার্সোনাল ব্যাপার। তুমি কিন্তু ইচ্ছা করলে আমাকে বলতে পারো যে তুমি তো জানো তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আপনি যদি আর একটা কথা এখানে বলছেন না, একদম আপনার মাথা ফাটায় ফেলবো আমি এখানে।
আপনাকে আমি বলছি যে আমার মন খারাপ কেন, আমার চোখের পানি কেন, এগুলো নিয়ে কত আপনার মাথা খাওয়াইতে বলছি? আমি বলি নাই তো। আপনার কেন কিসের জন্য আমাকে নিয়ে এত এত বেশি কনসার্ন হতে, তো আমি আপনাকে বলি নাই। ঠিক আছে। আর আমার পিছন পিছন আসবেন না। আমার কি হয়েছে না হয়েছে সেটা আমি হ্যান্ডেল করবো, এই দায়িত্ব তো আমি আপনাকে দিই নাই। হ্যাঁ, আসলে তুমি এক সময় কি হয়েছে শুনতে চাইলাম, হেল্প তো করতে পারতাম না, আমি রাতে মিলে ঘুরতে যেতাম মনটা ভালো। কি যাওয়া কি করে কাচ্চি চা বাদে। আচ্ছা ম্যাডাম, আপনার পরিচিত কোনো মানে মানসিক ডাক্তার মানে মানসিক চিকিৎসকের কোনো নাম্বার আছে? যাক, সুখবর, এতদিনে আপনার নিজের সমস্যাটা আপনি ধরতে পেরেছেন। আমার না, কার? আজগর সাহেবের। এটা তো আরো অনেক বড় সুখবর। আজগর সাহেবের মতো একজন মানুষ যদি বিশ্বাস করে বসে থাকেন যে তিনি নোবেল পুরস্কার পাইছেন এবং মিডিয়াতে বিশেষ অবদানের জন্য, তবে কি তাকে বদ্ধ উন্মাদ বলা ছাড়া মানে কোনো কথা আছে? কি পেয়েছে? নোবেল প্রাইজ। কে? আজগর সাহেব। ও, কিসের জন্য? মিডিয়াতে বিশেষ অবদান রাখার জন্য। আই সরি, আমি না মানে নিতে পারছি না। আপনি কি নিতে পারবেন? আমি যে এত নিয়ে আমি নিজেই নিতে পারতেছি না। বন্ধু যেমন দেখা দিলাম সবাই, নোবেল প্রাইজ আজগর হোসেন আকাশ এখন নোবেল বিজয়ী। তুমিও তো মনে হয় না ঠিক মতো বুঝো বিষয়টা। ভাই সালাম, এটা হলো বিরাট। ভালো আছেন? জি। একটা কথা বলতেছেন নাকি? না না, টিয়া পাখির সাথে কথা বলতেছি। আচ্ছা আচ্ছা। ভাই, আপনাকে আমাদের সবার পক্ষ থেকে সাদর সম্ভাষণ, সাদর অভিনন্দন। কারণটা কি জানতে পারি? আপনার নোবেল প্রাপ্তির জন্য। ও, আপনিও নোবেল বুঝেন নাকি? আমি তো মনে করেছিলাম যে অফিসার কেউ নোবেল সম্বন্ধে জ্ঞানী নাই। মানে দু একজন যারা শুনলো তারা এমন ভাব করলো যে এটা কোনো পুরস্কারই না। এখন পৃথিবীর সবচেয়ে সেরা পুরস্কার আমি পেয়ে গেলাম, অথচ এই অবশ্যই কোনো সারা শব্দ নেই। যাক, আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ যে আপনি নোবেল বিষয়ে অবগত আছেন। না মানে ওই নোবেল সম্বন্ধে তো একটু খোঁজখবর রাখি। নোবেল হচ্ছে পৃথিবীর সবথেকে বড় একটা পুরস্কার, মানে সবথেকে সম্মানীয় একটা ব্যাপার। না, এটা কিছুই না, এটা রাস্তার ফেলনা জিনিস, এরকমই তো মনে হচ্ছে। দেখেন, আমি এত বড় একটা পুরস্কার পেলাম, হ্যাঁ, সারা দেশের সাত সাত রব পড়ে যাওয়া উচিত। প্রিন্ট মিডিয়া, টেলিভিশন মিডিয়া, বিভিন্ন মিডিয়া থেকে আমাকে দেখার জন্যে, আমার কথা শোনার জন্যে লাইন ধরার কথা, তাই না? অথচ দেখেন কোনো খবর নাই, কিচ্ছু নেই। হ্যাঁ, এটা নির্বোধ দেশ। আমি খালি ভাবি কি দেশ আমাদের, যে এত বড় একটা সম্মান পেলাম অথচ কারো কোনো প্রতিক্রিয়াই নেই। একটা সাংবাদিক পর্যন্ত এলো না। না, ওরা তো আসলে জানে না ব্যাপারটা, ওদেরকে একটু জানানো দরকার। শুনেন, আমি আপনাকে একটা কথা বলি, আমি তো এখন আর সাধারণ লোক না, তাই না? আমি এখন একটা উচ্চ মার্গের একটা মানুষ, বিকজ আমি নোবেল পেয়েছি, এটা তো সত্যি। সো দ্যাট আমি আর প্রচার করব না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি একজন প্রচার বিমুখ মানুষ, আমি প্রচারে বিশ্বাসী না। যদি ফুল গাছে ফুল ফোটে তাহলে সবাই দেখবেই, তাই
না মানে সাংবাদিকরা তো অনেক সময় খুব জেলাস হয় বুঝছেন, ওদেরকে ডেকে একটা সংবাদ সম্মেলন করে কিছু গিফট হাতে ধরাই দিলেন, মনে করেন যে পুরো সাংবাদিক আপনার পিছনে। নো, প্রশ্নে ওঠে না। আমি আমার নীতিতে অটল। আমি জানি গিফট দিয়ে টাকা দিয়ে অনেক কিছুই করা যাবে, এবং আমার টাকার অর্থের অভাব নেই, আপনি জানেন, কারণ আমি এই রেডিও স্টেশনের একজন মালিক, তাই তো? কিন্তু আমি কখনো মালিকের অ্যাটিটিউড করি আপনাদের সাথে? করি না। টাকা পয়সার দেমাগ দেখাই না। কারণ কি, আমার এই ধরনের নেশা নেই। আমার মনটা হচ্ছে অন্যরকম। কারণ আমি কিন্তু এমনি নোবেলটা পাইনি, তাই না? আমাকে তো আসলে অনেক চিন্তা ভাবনা করে দেওয়া হয়েছে। সো সাংবাদিকদেরকে আমি ওইভাবে দাওয়াত দেব না। আমি প্রচার বিমুখ মানুষ, প্রচার বিমুখ থাকবো, বাস। জি ভাই, আপনার মতন আরেকজন মহান মানুষ বাংলাদেশে জন্মেছিলেন, উনি হচ্ছেন জীবনানন্দ দাশ। উনি ছিলেন প্রচার বিমুখ। উনার জীবদ্দশায় উনি যদি একটু সংবাদ সম্মেলন করতেন, তাহলে উনার জীবদ্দশায় সবাই জানতো উনি একজন বিখ্যাত মানুষ। কিন্তু সবাই জানলো, দেশবাসী জানলো উনার মৃত্যুর পর। বললাম আমি কোনো কনফারেন্স কিচ্ছুতে নেই। আমি ভাই এক কথার মানুষ, সেটা হচ্ছে কি, যে আমি প্রচার বিমুখ। আপনার আর কোনো কথা আছে? জি জি না, থ্যাংক ইউ ভাই। সালাম। ওয়ালাইকুম আসসালাম। হায়রে নির্বোধ দেশ, হায়রে নির্বোধ জাতি। মিস্টার সানা, শোনো, যে ওই প্রেস কনফারেন্স করতে কি কি ব্যবস্থা করা যায়, কিভাবে করা যায়, মানে ধর 50-60 জন সাংবাদিক আসবে, এরকম একটা আর বুঝুক না বুঝুক সেটা দরকার কি, মাইক্রোফোন নিয়ে দাঁড়াইলে হয়েছে, এরকম দরকার। এটা টাকা পয়সা যা লাগে আমি দেবো, চিন্তা করিস না। মানে যার ডিমান্ড আছে, টাকার তো আমার কোনো সমস্যা না। হ্যাঁ, তো খালি পুরো বিষয়টার ব্যবস্থা কর। আমি চাই যে একটা প্রেস কনফারেন্স করতে, খুব দামি, যেটা মানে মানুষে দেখা বুঝবে যে আসলে আজগর হোসেন আকাশ কি। হ্যাঁ, আর ওই যে টাকা পয়সা দিয়ে সাংবাদিকদের দিব, হ্যাঁ, এটা আবার কোথাও ফ্লাশ করার দরকার নেই, সেটা আমি আলগোস্তে দিয়ে দেবো। তোর এত কথার দরকার কি? ছাগলটা বিরক্ত করে মানে আমরা। হ্যালো, হ্যাঁ ফিরোজ ভাই, হ্যাঁ নোবেল বিজয়ী আজগর হোসেন আকাশ। না, আপনারা তো আমার দামি দেন না। না, আরে কই, গাড়িতে বসলে তো পিছনে সিটে আমারে বসে, আপনি তো সামনে বসেন। সব বুঝি রে ভাই, সব বুঝি। এবার থেকে দাম দিবেন না। আমি এখন যাইতে পারবো না, আমি আপনাকে একটু পরে ফোন দিচ্ছি ভাই। হ্যাঁ, ওকে।